বাইরে ভোটটা নাও। তার মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি যে সেখানে বাইরে ভোটটা দেবে কোথায়? ধরে নিন বাংলার পরিযায়ী শ্রমিক, যে গুরগাঁওতে থাকে, তাকে তো গুরগাঁও থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাকে তো দিল্লিতে যদি থাকে তার বুলডোজার দিয়ে তার ঘর তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আশা করবো সেই লোকটা হরিয়ানায় ভোট দেবে। সে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলায় যদি সে ভোট দিতে না পারে, সে দিল্লিতে ভোট দেবে, সে মহারাষ্ট্রে ভোট দেবে, সে গুজরাটে গিয়ে ভোট দেবে? সে ভোট দেবে না। তার মানে সে ওখানকারও থাকলো না, এখানকারও থাকলো না, তার ভোটিং রাইটটা চলে গেল। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে এক্ষুনি গুরগাঁওতে যে অভিযান চলছিল পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে তাড়ানোর জন্য, আমরা সেখানে গিয়েছি, সেই সমস্ত কলোনিগুলোতে গেছি, বস্তিগুলোতে গেছি, কথা বলেছি। আমি দেখলাম যে তাদেরকেও একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে যে আপনি এখানে থাকেন, একটা পুলিশ ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন ফর্মটা কি আছে? ভেরিফিকেশন ফর্মটা আছে যে আপনি এখানে থাকেন, তাহলে আপনার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা লিখে দেবে। থাকে তো সে বস্তিতে, সে কোন বাড়িওয়ালা তাকে লিখে দেবে। আপনাকে যে নিয়োগকর্তা, সে তো কাজ করে, একটা র্যাক পিকারের কাজ করে, সে তো ওখান থেকে সমস্ত নোংরা তুলে সেটাকে বিক্রি করে, স্ক্র্যাপ বিক্রি করে। তার কোনো নিয়োগকর্তা তো নেই, তার কোনো এমপ্লয়ার নেই, কোনো টাটা বিড়লা তাকে চাকরি দেয়নি, তাহলে কোনো সরকার তাকে চাকরিটা দেয়নি, তাহলে তার কোনো নিয়োগকর্তাও নেই। তাহলে সে কোথা থেকে একজন নিয়োগকর্তা আর কোথা থেকে বাড়িওয়ালার সিগনেচার আনবে? তাকে দুজনের লোকাল রেফারেন্স আনতে হবে। সেই প্রবাসী মানুষটাকে, পরিযায়ী শ্রমিকটাকে কে লোকাল রেফারেন্স দেবে? সেখানে থানায় আমরা যখন গেলাম, থানা বলছে যে আমাদেরকে তো বলা আছে যে বাংলা ভাষী যারা আছে, আসাম থেকে আসুক বা পশ্চিম বাংলা থেকে আসুক, এদের উপরে কড়া নজর রাখবে, এরা এই সমস্ত অপরাধ করে বেড়ায়। তবে তার চোখে তো একজন পরিযায়ী শ্রমিক তো অপরাধ হচ্ছে তারাই করে বেড়ায়, সে কেন রেফারেন্স দেবে? এরপরে যেটা বলা হচ্ছে যে সেই পরিযায়ী শ্রমিক সে যখন সবকিছু দেখাচ্ছে, যে আধার কার্ড, রেশন কার্ড, তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সবকিছু দেখাচ্ছে, তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য। 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেইন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টার গুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার ছিল আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেইন করে বলা হচ্ছে তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবার আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলায় এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আমার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে, 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিমবাংলাও বিজেপি, সেদিন সেই চাঁদা কলে তো সেই পরিযায়ী শ্রমিক সবার আগে মারা যাবে। কোন সরকার, কোন থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোন থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোন থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে। এবারে ফ্রেমওয়ার্কের পরে এসে প্র্যাকটিক্যাল ব্যাপারে আসি, এবং এই ফ্রেমওয়ার্কটাকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। এই ব্যাপারটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা ভারতবর্ষের সংবিধানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যে ধারণাটা আছে, যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের পরিপন্থী, এই কনসেপ্টের বিরুদ্ধে এটা যায়। এখন যদি সবাইকে আমি আগে বলি যে তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো, তাহলে বেসিক্যালি আমি আগে একটা এনআরসি করছি, সেই এনআরসিটার ভিত্তিতে আমি একটা ভোটার লিস্ট দাঁড় করাবো। তাই এটা মানেই হচ্ছে প্রচুর মানুষ বাদ পড়ে যাবে, আনডকুমেন্টেড। সম্ভব নয়, তার কাছে ডকুমেন্ট নেই, থাকতে পারে না। তাহলে আনডকুমেন্টেড সিটিজেন, তাকে আমি বলে দেবো তুমি বিদেশি নাগরিক, ঠিক যেটা ভারতের নাগরিকদের সাথে হচ্ছে। আমেরিকায় গেছে, ডকুমেন্ট দেখাতে পারছে না, আনডকুমেন্টেড, তাকে ট্রাম্প ওই সমস্ত হাতে পায়ে শিকল পরিয়ে তাকে তো অপরাধীর মতো, কৃতদাসের মতো তাকে হাওয়াই জাহাজে পুরো তাদেরকে ঠেলে পুড়ে দিয়ে অমৃতসরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভারতবর্ষ এরকম প্রচুর আনডকুমেন্টেড, এদেরকে বলা হয় আনডকুমেন্টেড সিটিজেন, যার কাছে ডকুমেন্ট নেই। তার মানে ইজ নট ইলিগাল, তিনি ইলিগাল হয়ে যাচ্ছেন না তার কারণে, তার কাছে ডকুমেন্ট নেই। সেটা আমাদের এখানকার সিস্টেমের ব্যাপার। আপনাদের জন্মের প্রমাণপত্র নেই, থাকতো না, জন্মের প্রমাণপত্র থাকতো না, আগে দিত না। এখনো ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ হচ্ছে না, সম্ভব নয়, সেটা এখনো হচ্ছে না।
স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে তার কাছে ডিগ্রি নেই, তার কাছে কোনো স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে না, কোনো বাড়ি নেই, তার কাছে জমি নেই। এখন ইলেকশন কমিশনার বলছে ওই 0 নম্বরের যে বাড়িগুলো দেখছেন সেই 0 নাম্বারটা আসলে হচ্ছে হোমলেস, তারা নাকি সবাই রাস্তায় ঘুমায়। তাকে আমি বলছি 0 নাম্বার নাকি তাকে ইলেকশন কমিশন নাকি 0 নাম্বার দিয়ে দেয়। তো এই যদি ডকুমেন্ট যদি চাওয়া হয় তাহলে এটা একটা বড় আকারে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট বা ভোটার অধিকার থেকে, ভোটদানের অধিকার থেকে মানুষের একটা বড় আকারে বঞ্চনা, তাকে সেখান থেকে বিতাড়িত করা, এই ঘটনাটা হয়ে যাবে। আমরা এটা বলেছিলাম বিহারের ক্ষেত্রে এই সংখ্যাটা অন্তত 2 কোটি হবে। এই যে আমরা বলেছি যে অন্তত 2 কোটি হবে, সেটা একটা ভারত মানে বিশ্লেষণের ভিত্তিতে বলেছিলাম। তার কারণ হচ্ছে 8 কোটি বিহারের ভোটার। 8 কোটি বিহারের ভোটারে আপনি যখন বললেন যে 2003 পর্যন্ত যারা আছে তাদেরকে মেনে নিচ্ছি, তো ধরে নিলাম 2003-এ সেই সময় যারা ভোটার ছিল 2003-এ, তার তো একটা অংশ মারাও গেছে গত 20 বছরে। তাহলে সেই সমস্ত গুলো বাদ দিয়ে তাহলে ইফেক্টিভলি আমার কাছে 2003-এর ভোটার বলতে যারা আছে তারা 3.5 কোটি। 3.5 কোটি ভোটার 2003-এর, তাকে হয়তো নতুন করে প্রমাণ করতে হবে না। তাহলে 8 কোটিতে বাকি যে 4.5 কোটি তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক। তাকে ওই সমস্ত যে 12টা বা 11টা যে ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছিল সেগুলো দিতে হবে। তো সেখানে প্রথমে যেটা কথা উঠেছিল যে 1 মাসের মধ্যে এটা করতে হবে। 25শে জুন শুরু হচ্ছে, 25শে জুলাইয়ের মধ্যে বা 26শে জুলাইয়ের মধ্যে আপনাকে এনুমারেশন ফর্ম ভরে তার সাথে ফটো দিয়ে তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এটা জুলাই মাসে 1 মাসের মধ্যে যদি করার চেষ্টা হয় তাহলে অবধারিত যে ওই 4 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না। 4.5 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না, অতএব এতগুলো লোক বাদ যাবে। এবং এছাড়া তো পরিযায়ী শ্রমিক ব্যাপারটা তখনও আমরা বুঝিনি যে পরিযায়ী শ্রমিক নিয়ে এই প্যাঁচটা আছে। এই প্যাঁচটা যদি চলে তাহলে তো প্রচুর পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাবে। ফলে 2 কোটি 2.5 কোটি নাম বাদ যাওয়ার যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটা অত্যন্ত বাস্তব, সেটা কোনো রকম ভিত্তিহীন কোনো আশঙ্কা নয়। এইবারে বিহার যেটা করতে পেরেছে, প্রথম যে আন্দোলনটা বিহার থেকে শুরু হয়েছে সেই আন্দোলনের প্রেসারে বিহার যেটা প্রথম জয়লাভ করেছে আমি বলবো সেটা হচ্ছে ইলেকশন কমিশন প্রথম যেটা কিছু ঘটলো যে আমাকে ওই 25শে জুলাইয়ের মধ্যে শুধু ফর্মটা ভরে দিলেই হবে, ফটো দিতে হবে না, ডকুমেন্ট দিতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট রিট্রিট ইলেকশন কমিশনের। বিরাট কোনো নীতিগত রিট্রিট নয়, প্র্যাকটিক্যাল একটা ছোট্ট পদক্ষেপ তারা পিছু উঠলো এবং যার ফলে বিহারে আমরা দেখলাম ওই যে 2 কোটি বা 2.5 কোটির যে আশঙ্কাটা ছিল সেটা 65 লাখে এসে থেমেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা নাম বলতে রাজি হচ্ছিল, যে লিস্ট দেব, সংখ্যাটা দেব, কত লোকের নাম কেটেছি, কেন কেটেছি বলবো না, কোন লোকটার নাম কেন কাটা হয়েছে এটা বলবো না। অদ্ভুত কথা যে আমি কোন লোকটার নাম কেন কাটা হয়েছে বলবো না, আর বিজেপির লোকেরা বাজার গরম করে বেড়াবে যে প্রচুর বাংলাদেশি চলে এসছে, নেপালের লোক ঢুকে পড়েছে বিহারের মধ্যে, মায়ানমারের লোক চলে এসছে বিহারের মধ্যে, বিহারের গ্রামে গ্রামে নাকি মায়ানমারের লোক দেখা যাচ্ছে। তাহলে বিজেপির নেতারা এই সমস্ত কথা বলে বাজার গরম করবে, সবাইকে এটা বুঝিয়ে দেবে। আর ইলেকশন কমিশন বলবে না যে নামগুলো কেটেছি, যে 65 লক্ষ নামগুলো কেটেছি, কেন কেটেছি বলবো না। তাহলে কেউ ধরে নিতে পারে যে 65 লক্ষ বিহারে বাংলাদেশি পাওয়া গেছে, কেউ তো ধরে নিতে পারে যে বিহারে 65 লক্ষ মায়ানমারের লোক পাওয়া গেছে। অতএব আমরা সুপ্রিম কোর্টে গিয়ে চাপ দিয়ে এটা বাধ্য করিয়েছি। 18 আগস্ট ইলেকশন কমিশন তারপরে লিস্ট দিয়েছে যে কার নাম কেন কাটা হয়েছে, এবং যখন এই লিস্টটা এসছে কার নাম কেন কাটা হয়েছে তখন দেখা গেল যে 65 লক্ষের মধ্যে একজনও বাংলাদেশি নেই। 65 লক্ষের মধ্যে একজনের নাম এই কারণে কাটা হয়নি এটা বলে যে তুমি নেপালের লোক, একজনের নাম এটা কথা বলে কাটা হয়নি যে তুমি মায়ানমার থেকে এসছো। এই যে একটা এত বড় মিথ্যে কথা যেটা কনস্ট্যান্টলি ওরা বলে যায়। মোদী 2 দিন আগেও পূর্ণিয়াতে গিয়ে সমাবেশে বললেন পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসবে তখন এই কথাটাই চলবে, আর অন্য কোনো কথা চলবে না পশ্চিমবাংলায়। তো এই যে বাংলাদেশি এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা ইলেকশন কমিশন দ্বারা কন্ডাক্টেড এসআইআর এর প্রাথমিক জুলাই মাসের পরে যে তালিকা বেরিয়েছে তাতে মিথ্যা, ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা হিসেবে, রাজনৈতিক মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে একজনও কিন্তু বাংলাদেশি বলে নামটা বাদ যায়। এবার যে কারণে নামগুলো বাদ দেওয়া হয়েছে বলেছে মারা গেছে 22 লক্ষ। আমরা দেখেছি 22 লক্ষের মধ্যে আমার নিজের ধারণা অন্তত 2 লক্ষ ভুল করে বলা হয়েছে, অন্তত 2 লক্ষ তারা বেঁচে আছে। এমন কিছু মানুষকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম
যে সুপ্রিম কোর্ট গিয়ে বলছে এসআইআর আমাকে বেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাকে, ইলেকশন কমিশন আমাকে মৃত ঘোষণা করেছে, কিন্তু আমি বেঁচে আছি। এরকম প্রচুর লোক বিহারে পাওয়া যাবে, বেঁচে তারা জীবিত, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। উল্টোটাও পাওয়া যাবে যদি আমি কোনো খুব সুবিধাভোগী অংশের, ক্ষমতাশালী অংশের মানুষ হই, তাহলে 10 বছর আগে মারা গেছি, কি 10 বছর পরেও আমার নামটা এখনো বহাল তবিয়াতে ওই ভোটার লিস্টে আছে। তাহলে কারোর নাম মারা যাওয়ার পরেও বহাল তবিয়াতে ভোটার লিস্টে থেকে যাবে, আর কারো অনেকের নাম বেঁচে থাকা অবস্থাতেই তাকে মৃত ঘোষণা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। এটা কেন হবে, তাদের কি করা হবে, সেটা বুঝতে কোনো রকেট সায়েন্স নয়, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই যে 65 লক্ষের নামটা এসছে, এটা হচ্ছে আমাদের কাছে ওই চারটা দিল ওর নাম বাইরেই ভোটটা নাও। তার মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি যে সেখানে বাইরে ভোটটা দেবে কোথায়? ধরে নিন বাংলার পরিযায়ী শ্রমিক যে গুরগাঁওতে থাকে, তাকে তো গুরগাঁও থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাকে তো দিল্লিতে যদি থাকে তার বুলডোজার দিয়ে তার ঘর তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আশা করবো সেই লোকটা হরিয়ানায় ভোট দেবে। সে বাংলার পরিযায়ী শ্রমিক, বাংলায় যদি সে ভোট দিতে না পারে, সে দিল্লিতে ভোট দেবে, সে মহারাষ্ট্রে ভোট দেবে, সে গুজরাটে গিয়ে ভোট দেবে? সে ভোট দেবে না। তার মানে সে ওখানকারও থাকলো না, এখানকারও থাকলো না, তার ভোটিং রাইটটা চলে গেল। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, এক্ষুনি গুরগাঁওতে যে অভিযান চলছিল পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে তাড়ানোর জন্য, আমরা সেখানে গিয়েছি, সেই সমস্ত কলোনিগুলোতে গেছি, বস্তিগুলোতে গেছি, কথা বলেছি। আমি দেখলাম যে তাদেরকেও একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে যে আপনি এখানে থাকেন, একটা পুলিশ ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন ফর্মটা কি আছে? ভেরিফিকেশন ফর্মটা আছে যে আপনি এখানে থাকেন, তাহলে আপনার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা লিখে দেবে। থাকে তো সে বস্তিতে, সে কোন বাড়িওয়ালা তাকে লিখে দেবে। আপনাকে যে নিয়োগকর্তা, সে তো কাজ করে, আপনার র্যাক পিকারের কাজ করে, সে তো ওখান থেকে সমস্ত নোংরা তুলে সেটাকে বিক্রি করে, স্ক্র্যাপ বিক্রি করে। তার কোনো নিয়োগকর্তা তো নেই, তার কোনো এমপ্লয়ার নেই, কোনো টাটা বিড়লা তাকে চাকরি দেয়নি, তাহলে কোনো সরকার তাকে চাকরিটা দেয়নি, তাহলে তার কোনো নিয়োগকর্তাও নেই। তাহলে সে কোথা থেকে একজন নিয়োগকর্তা আর কোথা থেকে বাড়িওয়ালার সিগনেচার আনবে? তাকে দুজনের লোকাল রেফারেন্স আনতে হবে। সেই প্রবাসী মানুষটাকে, পরিযায়ী শ্রমিকটাকে কে লোকাল রেফারেন্স দেবে? সেখানে থানায় আমরা যখন গেলাম, থানা বলছে যে আমাদেরকে তো বলা আছে যে বাংলা ভাষী যারা আছে, আসাম থেকে আসুক বা পশ্চিম বাংলা থেকে আসুক, এদের উপরে কড়া নজর রাখবে, এরাই সমস্ত অপরাধ করে বেড়ায়। তবে তার চোখে তো একজন পরিযায়ী শ্রমিক তো অপরাধ হচ্ছে তারাই করে বেড়ায়, সে কেন রেফারেন্স দেবে? এরপরে যেটা বলা হচ্ছে যে সেই পরিযায়ী শ্রমিক, সে যখন সবকিছু দেখাচ্ছে, যে আধার কার্ড, রেশন কার্ড, তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সবকিছু দেখাচ্ছে, তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য। 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেইন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টার গুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার ছিল আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেইন করে বলা হচ্ছে তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবার আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলায় এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আমার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে, 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিমবাংলাও বিজেপি, কিন্তু সেই চাঁদা কলে তো সেই পরিযায়ী শ্রমিক সবার আগে মারা যাবে। কোন সরকার, কোন থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোন থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোন থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে। এবারে ফ্রেমওয়ার্কের পরে এসে প্র্যাকটিক্যাল ব্যাপারে আসি, এবং এই ফ্রেমওয়ার্কটাকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। এই ব্যাপারটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা ভারতবর্ষের সংবিধানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যে ধারণাটা আছে, যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের পরিপন্থী, এই কনসেপ্টের বিরুদ্ধে এটা যায়। এখন যদি সবাইকে আমি আগে বলি যে তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো, তাহলে বেসিক্যালি আমি আগে একটা এনআরসি করছি, যে এনআরসিটার ভিত্তিতে আমি একটা ভোটার লিস্ট দাঁড় করাবো, তাই এটা মানেই হচ্ছে প্রচুর মানুষ বাদ পড়ে যাবে, আনডকুমেন্টেড। সম্ভব নয়,
তার কাছে ডকুমেন্ট নেই, থাকতে পারে না, তাহলে আনডকুমেন্টেড সিটিজেন, তাকে আমি বলে দেবো তুমি বিদেশি নাগরিক। ঠিক যেটা ভারতের নাগরিকদের সাথে হচ্ছে, আমেরিকায় গেছে ডকুমেন্ট দেখাতে পারছে না, আনডকুমেন্টেড, তাকে ট্রাম্প ওই সমস্ত হাতে পায়ে শিকল পরিয়ে তাকে তো অপরাধীর মতো, কৃতদাসের মতো তাকে হাওয়াই জাহাজে পুরো তাদেরকে ঠেলে পুড়ে দিয়ে অমৃতসরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভারতবর্ষ এরকম প্রচুর আনডকুমেন্টেড, এদেরকে বলা হয় আনডকুমেন্টেড সিটিজেন, যার কাছে ডকুমেন্ট নেই, তার মানে ইজ নট ইলিগাল, তিনি ইলিগাল হয়ে যাচ্ছেন না তার কারণে, তার কাছে ডকুমেন্ট নেই, সেটা আমাদের একটা সিস্টেমের ব্যাপার। আপনাদের জন্মের প্রমাণপত্র নেই, থাকতো না, জন্মের প্রমাণপত্র থাকতো না, আগে দিত না, এখনো ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ হচ্ছে না, সম্ভব নয়, সেটা এখনো হচ্ছে না। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে তার কাছে ডিগ্রি নেই, তার কাছে কোনো স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে না, কোনো বাড়ি নেই, তার কাছে জমি নেই। এখন ইলেকশন কমিশনার বলছে 0 নম্বরের যে বাড়িগুলো দেখছেন, সেই 0 নাম্বারটা আসলে হচ্ছে হোমলেস, তারা নাকি সবাই রাস্তায় ঘুমায়। তাকে আমি বলছি 0 নাম্বার নাকি, তাকে ইলেকশন কমিশন নাকি 0 নাম্বার দিয়ে দেয়। তো এই যদি ডকুমেন্ট যদি চাওয়া হয়, তাহলে এটা একটা বড় আকারে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট বা ভোটার অধিকার থেকে, ভোটদানের অধিকার থেকে মানুষের একটা বড় আকারে বঞ্চনা, তাকে সেখান থেকে বিতাড়িত করা, এই ঘটনাটা হয়ে যাবে। আমরা এটা বলেছিলাম বিহারের ক্ষেত্রে এই সংখ্যাটা অন্তত 2 কোটি হবে। এই যে আমরা বলেছিলাম যে অন্তত 2 কোটি হবে, সেটা একটা ভারত মানে বিশ্লেষণের ভিত্তিতে বলেছিলাম। তার কারণ হচ্ছে 8 কোটি বিহারের ভোটার, 8 কোটি বিহারের ভোটারে আপনি যখন বললেন যে 2003 পর্যন্ত যারা আছে তাদেরকে মেনে নিচ্ছি, তো ধরে নিলাম 2003-এ সেই সময় যারা ভোটার ছিল 2003-এ, তার তো একটা অংশ মারাও গেছে গত 20 বছরে, তাহলে সেই সমস্ত গুলো বাদ দিয়ে তাহলে ইফেক্টিভলি আমার কাছে 2003-এর ভোটার বলতে যারা আছে তারা 3.5 কোটি, 3.5 কোটি ভোটার 2003-এর, তাকে হয়তো নতুন করে প্রমাণ করতে হবে না। তাহলে 8 কোটিতে বাকি যে 4.5 কোটি তাকে প্রমাণ করতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক, তাকে ওই সমস্ত যে 12টা না 11টা যে ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছিল সেগুলো দিতে হবে। তো সেখানে প্রথমে যেটা কথা উঠেছিল যে 1 মাসের মধ্যে এটা করতে হবে, 25শে জুন শুরু হচ্ছে, 25শে জুলাইয়ের মধ্যে বা 26শে জুলাইয়ের মধ্যে আপনাকে এনুমারেশন ফর্ম ভরে তার সাথে ফটো দিয়ে তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এটা জুলাই মাসে 1 মাসের মধ্যে যদি করার চেষ্টা হয়, তাহলে অবধারিত যে ওই 4 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না, 4.5 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না, অতএব এতগুলো লোক বাদ যাবে। এবং এছাড়া তো পরিযায়ী শ্রমিক ব্যাপারটা আমরা তখনও আমরা বুঝিনি যে পরিযায়ী শ্রমিক নিয়ে এই প্যাঁচটা আছে, এই প্যাঁচটা যদি চলে তাহলে তো প্রচুর পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাবে। ফলে 2 কোটি 2.5 কোটি নাম বাদ যাওয়ার যে আশঙ্কাটা ছিল, সেই আশঙ্কাটা অত্যন্ত বাস্তব, সেটা কোন রকম ভিত্তিহীন কোনো আশঙ্কা নয়। এইবারে বিহার যেটা করতে পেরেছে, প্রথম যে আন্দোলনটা বিহার থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনের প্রেসারে বিহার যেটা প্রথম জয়লাভ করেছে আমি বলবো, সেটা হচ্ছে ইলেকশন কমিশন প্রথম যেটা কিছু ঘটলো যে আমাকে ওই 25শে জুলাইয়ের মধ্যে শুধু ফর্মটা ভরে দিলেই হবে, ফটো দিতে হবে না, ডকুমেন্ট দিতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট রিট্রিট ইলেকশন কমিশনের, বিরাট কোনো নীতিগত রিট্রিট নয়, প্র্যাকটিক্যাল একটা ছোট্ট পদক্ষেপ তারা পিছু উঠলো, এবং যার ফলে বিহারে আমরা দেখলাম ওই যে 2 কোটি বা 2.5 কোটির যে আশঙ্কাটা ছিল সেটা 65 লাখে এসে থেমেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা নাম বলতে রাজি হচ্ছিল, যে লিস্ট দেব, সংখ্যাটা দেব, কত লোকের নাম কেটেছি, কেন কেটেছি বলবো না, কোন লোকটার নাম কেন কাটা হয়েছে এটা বলবো না। অদ্ভুত কথা যে আমি কোন লোকটার নাম কেন কাটা হয়েছে বলবো না, আর বিজেপির লোকেরা বাজার গরম করে বেড়াবে যে প্রচুর বাংলাদেশি চলে এসছে, নেপালের লোক ঢুকে পড়েছে বিহারের মধ্যে, মায়ানমারের লোক চলে এসছে বিহারের মধ্যে, বিহারের গ্রামে গ্রামে নাকি মায়ানমারের লোক দেখা যাচ্ছে। তাহলে বিজেপির নেতারা এই সমস্ত কথা বলে বাজার গরম করবে, সবাইকে এটা বুঝিয়ে দেবে, আর ইলেকশন কমিশন বলবে না যে নামগুলো কেটেছি, যে 65 লক্ষ নামগুলো কেটেছি, কেন কেটেছি বলবো না। তাহলে কেউ ধরে নিতে পারে যে 65 লক্ষ বিহারে বাংলাদেশি পাওয়া গেছে, কেউ তো ধরে নিতে পারে যে বিহারে 65 লক্ষ মায়ানমারের লোক পাওয়া গেছে। অতএব আমরা সুপ্রিম কোর্টে গিয়ে চাপ দিয়ে এটা বাধ্য করিয়েছি, 18ই আগস্ট ইলেকশন কমিশন তারপরে লিস্ট দিয়েছে যে কার নাম কেন কাটা হয়েছে, এবং যখন এই লিস্টটা এসছে কার নাম কেন কাটা হয়েছে, তখন দেখা গেল যে 65 লক্ষের মধ্যে একজনও বাংলাদেশি নেই। 65 লক্ষের মধ্যে একজনের নাম এই কারণে কাটা হয়নি এটা বলে যে তুমি নেপালের লোক, একজনের নাম এটা কথা বলে কাটা হয়নি যে তুমি
মায়ানমার থেকে এসছে। তো এই যে একটা এত বড় মিথ্যে কথা, যেটা কনস্ট্যান্টলি ওরা বলে যায়। মোদী দুদিন আগেও পূর্ণিয়াতে গিয়ে সমাবেশে বললেন পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসবে তখন তো এই কথাটাই চলবে, আর অন্য কোনো কথা চলবে না পশ্চিমবাংলায়। তো এই যে বাংলাদেশি 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 এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা ইলেকশন কমিশন দ্বারা কন্ডাক্টেড এসআইআর এ প্রাথমিক জুলাই মাসের পরে যে তালিকা বেরিয়েছে তাতে মিথ্যা, ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা হিসেবে, রাজনৈতিক মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে একজনও কিন্তু বাংলাদেশি বলে নামটা পাচ্ছে। এবার যে কারণে নামগুলো বাদ দেওয়া হয়েছে, বলেছে মারা গেছে 22 লক্ষ। আমরা দেখেছি 22 লক্ষের মধ্যে আমার নিজের ধারণা অন্তত 2 লক্ষ ভুল করে বলা হয়েছে, অন্তত 2 লক্ষ তারা বেঁচে আছে। এমন কিছু মানুষকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম, যে সুপ্রিম কোর্ট তারা গিয়ে বলছে এসআইআর আমাকে বেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাকে, ইলেকশন কমিশন আমাকে মৃত ঘোষণা করেছে, কিন্তু আমি বেঁচে আছি। এরকম প্রচুর লোক বিহারে পাওয়া যাবে, বেঁচে তারা জীবিত, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। উল্টোটাও পাওয়া যাবে, উল্টোটাও পাওয়া যাবে। যদি আমি কোনো খুব সুবিধাভোগী অংশের, ক্ষমতাশালী অংশের মানুষ হই, তাহলে 10 বছর আগে মারা গেছি, কি 10 বছর পরেও আমার নামটা এখনো বহাল তবিয়াতে ওই ভোটার লিস্টে আছে। তাহলে কারোর নাম মারা যাওয়ার পরেও বহাল তবিয়াতে ভোটার লিস্টে থেকে যাবে, আর কারোর অনেকের নাম বেঁচে থাকা অবস্থাতেই তাকে মৃত ঘোষণা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। এটা কেন হবে, তাদের কি করা হবে, সেটা বুঝতে কোনো রকম কোনো রকেট সায়েন্স নয়, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই যে 65 লক্ষের নামটা এসছে, এটা হচ্ছে আমাদের কাছে ওই চার্টটা দিল, কোন নাম